নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে সমাধান করে দেখাবো AC3 ইতিহাস বিষয়ে যে এসএকিউ প্রশ্নগুলো আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর এমসিকিউ গুলো তোমাদের আগের সেটেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে প্লিজ দেখে নিও যারা এখনো দেখোনি। চলো দেখো কি আছে। আচ্ছা, 2-1 দাগ। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখা কি আছে। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে, ভাস্কর দা গামা কবে ভারতে আসেন? উত্তরটা হবে 1498 খ্রিস্টাব্দে। তাও দেখাচ্ছি বিস্তারিত একটু দেখে নাও প্রশ্নটি। তার উত্তরটা দেখে নাও। 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে পর্তুগিজ নাবিক ভাস্কর দা গামা জলপথে এসে পৌঁছান। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন দেখাই। চলো দেখো পরের প্রশ্ন কি আছে। অথবা দিয়ে দেখো 2-এর, বর্ণ বৈষম্য নীতি কোন দেশের বলবৎ হয়? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখো। বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকা, ভারত ইত্যাদি মতো দেশে বলবৎ হয়। আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের, ত্রয়োদশ উপনিবেশ কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখো। ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের অদূরদর্শী রাজনৈতিক ও ধর্মীয় নীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় বসবাস শুরু করলে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে যে 13টি উপনিবেশ প্রতিষ্ঠিত হয় সেগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। তোমরা তাহলে এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। ফারুকশিয়ার ফরমান কি? দেখো প্রশ্নের উত্তরটি দেখো। পরীক্ষায় অনেক সময় তোমাদের ঘুরিয়ে আসতে পারে যে দস্তক কি, তাহলে সেই উত্তরটা কিন্তু একই হবে। দস্তক আর ফারুকশিয়ার ফরমান একই। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার ফরমান এর সূত্রে সুবা বাংলা ইংরেজ কোম্পানির বিনা শুল্কে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্র হলো দস্তক। প্রসঙ্গত, ফরমান অনুসারে কেবলমাত্র ইংরেজ কোম্পানির দস্তক ব্যবহারের অধিকার পেলেও পলাশির যুদ্ধের অনেক আগে থেকেই কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করতে শুরু করে। তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো সূর্যাস্ত আইন কি? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। সূর্যাস্ত আইন কি ছিল? লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে, আর একটু অংশ আছে, জমিদার ও তালুকদারকে তার প্রদেয় রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি বা তার অংশবিশেষ সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। ভারত কবে রেলপথ প্রথম স্থাপিত হয় ভারতে? দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখো। বড়লাট লর্ড ডালহৌসি শাসনকালে 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। জেমস উইলিয়াম কোলভিল। এই প্রশ্নটি তোমাদের অনেক সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও শ্রীরামপুর ত্রয়ী কারা? উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়াটকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে। 4th মে আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি উত্তরটা হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয় জড়িত ছিল। পিকিং বিশ্ববিদ্যালয় জড়িত ছিল। পরের প্রশ্ন দেখো কি আছে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? দেখো প্রশ্ন উত্তরটি
দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্র প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সনাতন হিন্দু ধর্মের বহুবিধ আচার আচরণের পরিবর্তে একেশ্বরবাদ প্রচার করাই ছিল প্রার্থনা সমাজের মূল উদ্দেশ্য, যেখানে কেশবচন্দ্র সেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তাহলে উত্তরটা এখান থেকে এ অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, সত্যবিলোপ নীতির প্রবর্তক কে? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও উত্তরটা। লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। আর নীতিটাও একেবারে দেখে নাও, পরীক্ষা কিন্তু খুব আসে যে সত্যবিলোপ নীতি কী, তোমরা একেবারে উত্তরটা দেখে নাও, যদি আসে তোমরা লিখতে পারবে। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, পেজ নাম্বার 256 পেজ। যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরের প্রশ্ন দেখো কি আছে 10 দাগের, ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? উত্তরটা হবে মিরাট ষড়যন্ত্র মামলাকে। আরও একবার রিপিট করছি, যদিও ছোট জায়গা, আমি ছোট্ট করে লিখে দিয়েছি, উত্তরটা হবে মিরাট ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ কী নামে পরিচিত? চলো এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তরটা হবে 50-এর মন্বন্তর। হ্যাঁ, তোমরা এখান থেকে উত্তরটা লিখবে, এখান থেকে এ অবধি লিখবে, তার উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 12 দাগের, কাকে গান্ধীবুড়ি বলা হয়? উত্তরটা হবে মাতঙ্গিনী হাজরাকে। আরও একবার বলছি, মাতঙ্গিনী হাজরাকে। পরের প্রশ্ন দেখো, এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের? দেখো প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা খুব আসে, এই প্রশ্নটা তোমাদের অনেক সিটে পাওয়া গেছে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এশিয়াবাসীদের জন্য এশিয়া। এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ার কর্তৃত্ব স্থাপন করবে জাপান। আশা করি দেখে নিয়েছে উত্তরটি। পরের প্রশ্ন দেখো কি আছে 13 দাগের, ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দে 5 মার্চ আমেরিকার মিসৌরি প্রদেশের ফাল্টনের ওয়েস্টমিনিস্টার কলেজে ফাল্টন বক্তৃতা প্রদান করে। এখান থেকে উত্তরটা তাহলে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে দাঁতাত কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও দাঁতাত কি, উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। পরের প্রশ্ন কি ছিল দেখো, 14 দাগের, নাসের কে ছিলেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখো। নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান, তার পুরো নাম গামাল আবদেল নাসের। হ্যাঁ, গামাল আবদেল নাসের। তাহলে নাসের কে ছিলেন না, এখান থেকে এফডি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, বেন বেল্লা কে ছিলেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। আহমেদ বেন বেল্লা 1916 থেকে 2012 সাল খ্রিস্টাব্দ ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। এছাড়াও তিনি ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা হিসাবে পরিচিত ছিলেন। তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ গড়ে তোলে? এটা উত্তরটা হবে হল্যান্ড। আরও একবার বলছি, ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ গড়ে তোলে? উত্তরটা হবে হল্যান্ড। পরের প্রশ্ন দেখো কি আছে 16 দাগের, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? উত্তর হবে ডক্টর বিক্রম সারাভাই। আরও একবার বলছি, ডক্টর বিক্রম সারাভাই। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই। তোমাদের পরের সেটটা পেয়ে যাবে, সেটা হচ্ছে এসি 79, আগামীকালই পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা যারা আগের এমসিকিউগুলো দেখোনি, আমাদের প্লেলিস্টে লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকেও পেয়ে যাবে। চলো তাহলে বাই, টাটা।